আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে আবারও রণতরী মোতায়েন করে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের। ট্রাম্পের শান্তি বোর্ডে যোগ দিয়েছে ইসরায়েল, নেই ফিলিস্তিন। কিম জং উনের উত্তরসূরি হতে পারেন তার মেয়ে। নেতানিয়াহুর সঙ্গে সীমা নির্দেশক কোনো চুক্তি হয়নি ট্রাম্পের। দক্ষিণ কোরিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর 7 বছরের কারাদণ্ড। এপস্টাইনে টলছে স্টারমারের গদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে আবারও রণতরী মোতায়েন করে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক মানচিত্রে আবারও রণদামামা বেজে উঠেছে। দীর্ঘদিনের বৈরী দুই পক্ষ, যুক্তরাষ্ট্র ও ইরান, যখন ওমানের মধ্যস্থতায় আলোচনার টেবিলে বসার চেষ্টা করছে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা পুরো অঞ্চলে উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে। ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি একটি সম্মানজনক এবং কার্যকর চুক্তিতে না পৌঁছায়, তবে যুক্তরাষ্ট্র কঠোরতম পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। এই হুমকির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে আরও শক্তিশালী রণতরী মোতায়েনের প্রক্রিয়া শুরু করেছে পেন্টাগন। গত সপ্তাহে ওমানের মাস্কাটে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। ইরানের পরমাণু কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তার এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলির ওপর তেহরানের প্রভাব নিয়ে সেখানে দীর্ঘ বিতর্ক হয়। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কূটনৈতিক পথ খোলা রাখার ওপর জোর দিয়েছিলেন, কিন্তু মার্কিন প্রশাসনের মেজাজ ভিন্ন। সম্প্রচার মাধ্যম চ্যানেল 12কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা হয় একটি চুক্তিতে পৌঁছাব, না হলে আমাদের এমন কিছু পদক্ষেপ নিতে হবে যা আগে কখনো দেখা যায়নি। ট্রাম্পের এই বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে যে তিনি কেবল আলোচনার খাতিরে আলোচনায় বিশ্বাসী নন, বরং ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করে নিজের শর্ত মানাতে চান। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী নৌবহর মোতায়েন থাকলেও সেটিকে যথেষ্ট মনে করছেন না ট্রাম্প। মার্কিন সামরিক কর্মকর্তাদের সূত্রে জানা গেছে যে আরও অন্তত একটি বা দুটি বিমানবাহী রণতরী এই অঞ্চলে যুক্ত হতে পারে। বর্তমানে এশিয়ায় মোতায়েন থাকা এই দানবীয় যুদ্ধজাহাজটিকে দ্রুত মধ্যপ্রাচ্যের দিকে সরিয়ে আনা হতে পারে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে এটি রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে থাকা বিশ্বের সবচেয়ে আধুনিক এই রণতরীটিকেও জরুরি ভিত্তিতে পারস্য উপসাগরের কাছাকাছি আনা হতে পারে। এই রণতরীগুলো ইরানের উপকূলে পৌঁছতে বড়জোর 1 সপ্তাহ সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র কেবল শক্তি প্রদর্শনী নয়, বরং যে কোনো আকস্মিক হামলার জন্য পূর্ণ প্রস্তুতি সেরে রাখছে। ট্রাম্পের শান্তি বোর্ডে যোগ দিয়েছে ইসরায়েল, নেই ফিলিস্তিন। ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিস উদ্যোগে যোগ দিয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বুধবার ওয়াশিংটনে ট্রাম্প এবং মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎকালে একথা জানিয়েছেন। নেতানিয়াহু রুবিও বৈঠকের পরে প্রকাশিত ছবিতে দেখা যায় তারা একটি দলিল হাতে ধরছেন, যা ইসরায়েলের বোর্ডে যোগদানের জন্য নেতানিয়াহুর স্বাক্ষরযুক্ত। নেতানিয়াহু এক্সে লিখেছেন, আমি ইসরায়েলের বোর্ড অফ পিসে সদস্য হিসেবে যোগদানের স্বাক্ষর করেছি। এরপর তিনি ট্রাম্পের সঙ্গে ইরান সম্পর্কিত বিষয়েও আলোচনা করেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব, যা নভেম্বরের মাঝামাঝি গ্রহণ করা হয়েছে, বোর্ড এবং এর সঙ্গে কাজ করা দেশগুলোকে গাজায় আন্তর্জাতিক স্থায়িত্ব বাহিনী গঠনের অনুমতি দিয়েছে। গাজায় নক্ষের বৈরী যুদ্ধবিরতি অক্টোবর থেকে কার্যকর হয়, যা ট্রাম্পের পরিকল্পনার অংশ, এবং ইসরায়েল এবং ফিলিস্তিনি সামরিক গোষ্ঠী হামাস উভয়ই স্বাক্ষর করেছে। ট্রাম্পের গাজা পরিকল্পনার অধীনে বোর্ডটি গাজার সাময়িক শাসন তদারকির জন্য গঠিত হয়েছিল। পরে ট্রাম্প বলেন, এটির সভাপতিত্ব করবেন তিনি। এটি প্রসারিত হবে এবং বৈশ্বিক সংঘাত মোকাবেলার জন্য কাজ করবে। বোর্ডের প্রথম বৈঠক ফেব্রুয়ারি 19 তারিখে ওয়াশিংটনে হবে, যেখানে গাজার পুনর্গঠন নিয়ে আলোচনা হবে। অনেক মানবাধিকার বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প যদি কোনো বিদেশি অঞ্চলের তদারকির জন্য বোর্ড পরিচালনা করেন, তা ঔপনিবেশিক কাঠামোর মতো মনে হয়। বোর্ডে ইসরায়েলের উপস্থিতি আরও সমালোচনার জন্ম দেবে, কারণ এতে কোনো ফিলিস্তিনি প্রতিনিধি নেই। কিম জং উনের উত্তরসূরি হতে পারেন তার মেয়ে।
কিম জং উন তার মেয়ের উত্তরসূরি হিসেবে অবস্থান সুসংহত করতে পদক্ষেপ নিচ্ছেন বলে মনে হচ্ছে। একই সঙ্গে নীতি নির্ধারণী বিষয়েও তিনি মতামত দিচ্ছেন এমন লক্ষণ দেখা যাচ্ছে। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার আইনসভা প্রণয়করা এক গোয়েন্দা সংস্থার ব্রিফিংয়ের উদ্ধৃতি দিয়ে এই তথ্য দিয়েছেন। আইনসভা প্রণয়করা বলেন, দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস NIS নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে কিম জু এই নামে পরিচিত ওই মেয়ে রাজনৈতিক দলের আসন্ন বৈঠকে অংশ নেন কিনা, সেখানে তাকে কিভাবে উপস্থাপন করা হয় এবং তিনি কোনো আনুষ্ঠানিক পদবি গ্রহণ করেন কিনা। NIS-এর এক রুদ্ধদ্বার ব্রিফিং শেষে আইনসভা প্রণয়ক লি সিয়ং কুয়েন সাংবাদিকদের বলেন, অতীতে NIS কিম জু এইকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উল্লেখ করেছিল, তবে আজ ব্যবহৃত ভাষায় বলা হয়েছে তিনি আভ্যন্তরীণভাবে উত্তরসূরি হিসেবে কার্যত মনোনীত হওয়ার পর্যায়ে রয়েছেন। জু এই কিশোরী বয়সী বলে মনে করা হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মাধ্যমে ক্রমশ বেশি গুরুত্ব পাচ্ছেন। তাকে বাবার সঙ্গে অস্ত্র কর্মসূচি পরিদর্শন এবং বিভিন্ন মাঠ পর্যায়ে নির্দেশনা কার্যক্রমে দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে তাকে দেশের চতুর্থ প্রজন্মের নেতা হিসেবে প্রস্তুত করা হচ্ছে। লি সিয়ং কুয়েন ও আরেক আইনসভা প্রণয়ক পার্ক সান ওয়ান জানান, NIS মনে করে জনসমক্ষে বিভিন্ন অনুষ্ঠানে জু এর ভূমিকা ইঙ্গিত দেয় যে তিনি নীতি পরামর্শ দেওয়া শুরু করেছেন এবং তাকে কার্যত দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। নেতানিয়াহুর সঙ্গে সীমা নির্দেশক কোনো চুক্তি হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা কিভাবে এগোবে তা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বুধবারের আলোচনায় কোনো সীমা নির্দেশক চুক্তি হয়নি। ইরানের সঙ্গে কোনো একটি চুক্তিতে পৌঁছানো যায় কিনা তা দেখতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনা অব্যাহত থাকবে বলে জানান তিনি। ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি দেশটির ক্ষেপণাস্ত্র ভাণ্ডার সীমিত করার বিষয়টিও যুক্ত করার জন্য ট্রাম্পকে কূটনীতি সম্প্রসারিত করতে চাপ দেওয়ার আশায় ছিলেন নেতানিয়াহু। কিন্তু ট্রাম্প সে ধরনের কোনো প্রতিশ্রুতি দিয়েছেন বলে ইঙ্গিত দেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী। শুধু বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা স্বার্থ অবশ্যই আমলে নিতে হবে। গত বছর ফেব্রুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট আসনে বসার পর থেকে এ নিয়ে ৭ বার তার সঙ্গে নেতানিয়াহুর বৈঠক হল। তবে তার এবারের ওয়াশিংটন সফরে তেমন আড়ম্বর ছিল না, শুধু সংবাদ মাধ্যমের মধ্যেই সীমাবদ্ধ ছিল। গত শুক্রবার ওমানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে। উভয় পক্ষের প্রতিনিধিরা আলোচনাকে ইতিবাচক বলে বর্ণনা করে তা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। নেতানিয়াহু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হতে যাওয়া পরবর্তী পর্যায়ের আলোচনায় প্রভাব রাখার সুযোগ খুঁজছেন। রয়টার্স জানিয়েছে, বুধবার দুই নেতা ২.৫ ঘণ্টারও বেশি সময় ধরে রুদ্ধদ্বার বৈঠক করেন। একে অনেক ভালো বৈঠক বলে বর্ণনা করেছেন ট্রাম্প, কিন্তু জানিয়েছেন তাদের এই বৈঠকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়নি। ট্রাম্প নেতানিয়াহুর অনুরোধ প্রকাশ্যে গ্রহণ করা থেকেও বিরত থাকেন। দক্ষিণ কোরিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৭ বছরের কারাদণ্ড। দক্ষিণ কোরিয়ার একটি আদালত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লি সাং মেনকে ২০২৪ সালের ডিসেম্বরে দেশকে সামরিক আইনের আওতায় আনার ব্যর্থ প্রচেষ্টায় ভূমিকা রাখার জন্য ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার দেশটির একটি আদালত এই রায় দেন। খবর রয়টার্সের। সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট ৬১ বছর বয়সী লিকে পুলিশ ও দমকল সংস্থাগুলিকে মিডিয়া আউটলেটগুলিতে বিদ্যুৎ ও পানি বন্ধ করার নির্দেশ দিয়ে বিদ্রোহে অংশগ্রহণের জন্য দোষী সাব্যস্ত করেছেন। বিচারক বলেন, ইউনের অভিশংসন কার্যক্রমের সময় তিনি এই পদক্ষেপগুলি গ্রহণ করেন বলে অস্বীকার করে তিনি মিথ্যা শপথ করেছেন। বিচারক রিউ কিউংজিন বলেন, সরকারের সমালোচক মিডিয়াগুলির বিরুদ্ধে পাশবিক শক্তি প্রয়োগ জনগণের বিদ্রোহবিরোধী মনোভাবকে দুর্বল করে দেয়, ফলে ষড়যন্ত্র বাস্তবায়ন করা আরও সহজ হয়ে যায়। বিশেষ প্রসিকিউটররা গত মাসে লিয়ের বিরুদ্ধে ১৫ বছরের কারাদণ্ড দাবি করেন। তাদের যুক্তি, ফলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্রোহকে কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, কিন্তু লি এই অভিযোগ অস্বীকার করেন। আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা অনুমোদন করার পর থেকে গত অগস্ট মাস থেকে তিনি হেফাজতে আছেন।
এর আগে জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী হান ডাকসুকে ২৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সামরিক আইন ঘোষণায় ভূমিকা রাখার অভিযোগে দণ্ডিত ইউনের মন্ত্রিসভার তিনি দ্বিতীয় সদস্য। উল্লেখ্য, ২০২৪ সালের ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল। বলা হয়, এর মাধ্যমে দেশকে বড় ধরনের সংকটের মুখে ঠেলে দেন ইউন। কিন্তু তীব্র প্রতিবাদের মুখে সামরিক আইন জারির মাত্র ৬ ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করতে বাধ্য হন তিনি। এপস্টাইনে টলছে স্টারমারের গদি। যুক্তরাষ্ট্রে এপস্টাইন সংক্রান্ত নথি ফাঁসের জেরে যুক্তরাজ্যে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার মধ্যে লন্ডনের ওয়েস্টমিনস্টারে এখন প্রধানমন্ত্রীর উত্তরাসরি নিয়ে জোর আলোচনা চলছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিজের নেতৃত্বের কঠিনতম চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এই প্রেক্ষিতে লেবার পার্টির জ্যেষ্ঠ নেতারা তার স্থলাভিষিক্ত কে হতে পারেন তা নিয়ে নীরবে আলাপ আলোচনা শুরু করেছেন। আর এই আলোচনায় একটি নাম দ্রুত সামনে আসছে, স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। রাত্রি মিউজ চিফ মর্গান ম্যাকসুইনি এই নিয়োগের দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন। মূলত প্রধানমন্ত্রীকে সুরক্ষা দিতেই ম্যাকসুইনির এই পদক্ষেপ, কিন্তু এটি উল্টো সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বাড়িয়ে দিয়েছে। লেবার পার্টির জনসমর্থন যখন তলানিতে গিয়ে ঠেকেছে, তখন দলের অনেক নীতিনির্ধারক একান্ত আলোচনায় বলছেন স্টারমারের টিকে থাকার সম্ভাবনা এখন 50-50।